হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দ্য বিজেটিভ চ্যানেলের পক্ষ থেকে আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টার ভিত্তিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ভিডিও করব, যাতে তোমরা স্কুলে না গিয়েও বাড়িতে বসে সেগুলোকে তোমরা দেখতে পারো এবং নিজে নিজেই পড়াটা করতে পারো। যারা স্পেশালি যারা নিট পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে, এবং যারা এমনি এইচএস পরীক্ষা দেবে, মানে যারা এমনি নিট দেবে না, এমনি বায়োলজি যাদের আছে তাদের জন্য কিন্তু এই যে ভিডিওটা খুবই উপকারী হবে। তাহলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে, মানে আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুরু করলাম যে 12 এর প্রত্যেকটা চ্যাপ্টারে কিভাবে আমাদের পড়তে হবে, কিভাবে নোটস রেডি করতে হবে, সেগুলো ভিডিও আকারে কিন্তু থাকবে। তাহলে আজকে আমরা দেখবো সেটা হচ্ছে ইউনিট 1 এর যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো একটা একটা কিন্তু ভিডিও তৈরি করব, এবং প্রায় প্রত্যেক সপ্তাহে এই ভিডিওগুলো থাকবে, তোমরা সেগুলো পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এবং নোটিফিকেশনে যদি তোমরা ক্লিক করে রাখো তাহলে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে, এবং তোমরা কি করবে না সেগুলোকে ফলো করবে এবং সেগুলো খাতায় সুন্দর করে লিখবে। পুরো টিউশনের মতো করে পড়াচ্ছি আমি, তোমরা এটাকে দেখবে এবং খাতায় সেগুলোকে লিখবে। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিট 1 এ চলে যাচ্ছি। ক্লাস 12 বায়োলজি ইউনিট 1। ক্লাস 12 বায়োলজি ইউনিট 1 এ কি রয়েছে? আমাদের ইউনিট 1 এ রয়েছে রিপ্রোডাকশন, অর্থাৎ জনন বা প্রজনন রয়েছে। এবং দেখো এই যে রিপ্রোডাকশন যে ইউনিটটা, এর মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। আমরা আজকে যে প্রথম চ্যাপ্টারটা আলোচনা করব, তাহলে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রিপ্রোডাকশন অফ অর্গানিজম, অর্থাৎ জীবের জনন। তাহলে আমরা যেটা প্রথমেই আজকে আলোচনার বিষয় হচ্ছে যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কি না জীবের জনন। তাহলে জীবের জননে কি কি বিষয় আমাদের পড়তে হবে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে প্রথমেই যাচ্ছি, দেখো যেটা এনসিইআরটি বই অনুযায়ী বা আমাদের যে বাংলা মিডিয়ামের যে সিলেবাস, সেই সিলেবাসের বই অনুযায়ী যেটা প্রথমেই জানতে হবে লাইফ স্প্যান মানে অর্থাৎ জীবনকাল। প্রত্যেকটা এখানে দিয়েছি আমি, তোমাদের এনসিইআরটি বইতে যেগুলো দেওয়া আছে সেগুলোই আমি দিয়েছি। দেখো অর্গানিজমস অর্থাৎ যে জীবগুলো রয়েছে তাদের জীবনকাল কত রয়েছে। প্রথমে চলে আসি মেয়ে ফ্লাই জীবনকাল হচ্ছে মাত্র 1 দিন। বাটারফ্লাইয়ের ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ। কাউর ক্ষেত্রে হচ্ছে ক্রোর ক্ষেত্রে হচ্ছে 15 ইয়ার্স, অর্থাৎ কাকের ক্ষেত্রে হচ্ছে 15 বছর। এবারে ক্রোকোডাইলের ক্ষেত্রে হচ্ছে 60 বছর। মানুষের ক্ষেত্রে হচ্ছে 100 বছর। প্যারটের ক্ষেত্রে বা তোতা পাখির ক্ষেত্রে হচ্ছে 140 বছর। টর্টয়েজ যেটা রয়েছে কচ্ছপের ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 150 বছর। অর্থাৎ হুইট প্ল্যান্ট অর্থাৎ আমাদের যে গম আছে সেটা হচ্ছে 6 মাস ম্যাক্সিমাম। এবারে হচ্ছে কি বেনিয়ান ট্রি, সেটা হচ্ছে 200 বছর, অর্থাৎ বটগাছের ক্ষেত্রে হচ্ছে 200 বছর। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ দিতে পারে। তাহলে আমরা আবার দেখছি মে ফ্লাই, বাটারফ্লাই, ক্রোকোডাইল, ম্যান, প্যারট, টর্টয়েজ, হুইট প্ল্যান্টস অ্যান্ড বেনিয়ান ট্রিজ। এইগুলো কিন্তু তোমাদের যে লাইফ স্প্যান অর্থাৎ জীবনকাল আছে সেগুলো খাতায় লিখে ফেলবে সুন্দর করে, এবং এগুলো এমসিকিউ আসতে পারে। এবারে চলে আসছি রিপ্রোডাকশন, সরাসরি চলে আসছি প্রজনন। রিপ্রোডাকশন কাকে বলা হবে? ডেফিনেশনে কি বলা হচ্ছে না, ডিফাইন্ড অ্যাজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অ্যান অর্গানিজম গিভস রাইজ টু ইয়াং ওয়ান অফস্প্রিং সিমিলার টু ইটসেলফ, অর্থাৎ যে পদ্ধতিতে জীব তার নিজের বৈশিষ্ট্যযুক্ত একাধিক অফস্প্রিং বা ইয়াং ওয়ান্স অর্থাৎ অপত্য তৈরি করে এবং নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, তাকেই বলা হচ্ছে কি প্রজনন বা জনন। আবার বলছি, তোমরা এটা খাতায় লিখবে, বাংলায় যদি লিখতে চাও বাংলায় লিখবে, এবং যদি ইংরেজিতে লিখতে চাও সেই ইংরেজিতে এখানে দেওয়া আছে, তোমরা লিখতে পারবে। তাহলে আবার বাংলায় কি বলছি, প্রজনন বা জনন কাকে বলা হবে? যে পদ্ধতিতে জীব নিজের বৈশিষ্ট্যযুক্ত একাধিক অপত্যের সৃষ্টি করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে তাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন, প্রজনন বা জনন। এই রিপ্রোডাকশন ও প্রজনন কত প্রকার হতে পারে? 1 নম্বর হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অর্থাৎ যাকে বলা হচ্ছে অঙ্গজ জনন বাংলায়। এবারে হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ যাকে বলা হচ্ছে অযৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন, যাকে বাংলায় বলা হচ্ছে যৌন জনন। এই 3টি পদ্ধতি ছাড়াও আরো একটা পদ্ধতি রয়েছে, তার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। কাকে বলা হবে আমি বলে দিচ্ছি, মাথায় লিখে ফেলো। পার্থেনোজেনেসিস হচ্ছে কি না, যে পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। আবার বলছি, যে পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। উদাহরণ কি লিখবে
মৌমাছির ক্ষেত্রে পুরুষ মৌমাছি কিন্তু এই পদ্ধতিতে তৈরি হয়। এছাড়া বোলতার ক্ষেত্রে কিন্তু পুরুষ বোলতা এই পার্থেনোজেনেসিস পদ্ধতিতে তৈরি হয়ে থাকে। তাহলে পার্থেনোজেনের সংজ্ঞাটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং খাতায় লিখতে হবে। নেক্সট যেটা আছে, এবারে ভেজিটেটিভ রিপ্রোডাকশন কাকে বলা হবে এবং সে কিভাবে রিপ্রোডাকশনটা সম্পন্ন হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখো, ইংরেজিতে আমি ডেফিনেশনটা দিয়েছি, when reproduction is continued through vegetative or somatic part, অর্থাৎ জীবের ক্ষেত্রে যখন কোনো দেহজ অংশ থেকে নতুন অপত্যের সৃষ্টি হয়, তখন সেই পদ্ধতিকে বা সেই জনন পদ্ধতিকে বলা হবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন। অর্থাৎ অঙ্গ থেকেই এখানে কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে অঙ্গজ জনন। আবার বলছি, when reproduction is continued through vegetative or somatic part of the organism is called vegetative reproduction। অর্থাৎ এখন অঙ্গ থেকেই একটা নতুন অপত্যের সৃষ্টি হচ্ছে বা জীবের সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলা যায় ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবারে ভেজিটেটিভ যে প্রোপাগিউলস, মানে যার মাধ্যমে যে অপত্যগুলো তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে প্রোপাগিউলস, মানে যে অপত্যগুলো তৈরি হবে যেখান থেকে তাকে বলা হচ্ছে প্রোপাগিউলস। তাহলে ভেজিটেটিভ প্রোপাগিউলস অফ দ্য প্ল্যান্টস এর যে ভেজিটেটিভ যে সমস্ত অংশগুলো রয়েছে যেখান থেকে অপত্য তৈরি হবে, এখানে প্ল্যান্টস কেন দিয়েছি, সাধারণত প্ল্যান্টস এর ক্ষেত্রে এটা বেশি দেখা যায় বলে আমরা প্ল্যান্টসটাকে দিয়েছি। এবং অ্যানিমালসটাকে আমরা কোথায় দিয়ে দিয়েছি, অ্যানিমালসটাকে দিয়ে দিয়েছি অযৌন জননে কিন্তু দিয়ে দিয়েছি। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমি দিয়েছি ভালো করে ভেজিটেটিভ প্রোপাগিউলস অফ দ্য প্ল্যান্টস। উদ্ভিদের ক্ষেত্রে যে সমস্ত ভেজিটেটিভ প্রোপাগিউলস গুলো রয়েছে, প্রথমে আছে রানার মানে ধাবক বাংলায় বলা হচ্ছে। এখানে দেখবে কতগুলো লতানো গাছ মাটির সমান্তরালে বেয়ে চলে, অর্থাৎ মাটির উপরে বেয়ে চলছে, তাদের বলা হচ্ছে রানার। উদাহরণ হচ্ছে অক্সালিস, এখানে অক্সালিস দিয়েছি, অর্থাৎ আমরুল যাকে বলা হচ্ছে বা টকসুশ্রী যাকে বলা হচ্ছে। এছাড়া তোমরা জানো দুর্বা গাছ কিন্তু এই রানারের মধ্যেই কিন্তু পড়বে। ছবি দেখো, এখানে যে অক্সালিসের ছবিটা দেওয়া আছে, এটাতে মূল, এটা হচ্ছে রানার, অর্থাৎ মাটির সমান্তরালে এরা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং এখানে দেখো যেখানে পর্ব রয়েছে, এখানে একটা পর্ব রয়েছে, এখান থেকে যদি কেটে যায় আবার এই যে নতুন নতুন ছোট ছোট মূল বেরিয়েছে, এখান থেকে আবার নতুন করে একটা উদ্ভিদ তৈরি হতে পারে বা তৈরি হবে, এই জন্য একে বলা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবারে রয়েছে আমাদের ক্ষেত্রে সাকার মানে হচ্ছে, যার বাংলা কথা হচ্ছে ঊর্ধ্ব ধাবক। অর্থাৎ এখানে দেখো লক্ষ্য করো, এখানে যে মূল উদ্ভিদ থেকে যে এগুলো বেরিয়েছে, মানে যে সমস্ত শাখা প্রশাখাগুলো বেরিয়েছে, সেগুলো মাটির নিচ দিয়ে বেরিয়ে কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে, এই জন্য ঊর্ধ্ব ধাবকটা বেরিয়েছে এবং উপর দিকে উঠে যাচ্ছে, সেজন্য ঊর্ধ্ব ধাবক বলা হচ্ছে। অর্থাৎ এখানে দেখো আবার একই কথা, সেই পর্ব মধ্য দিয়ে কেটে যায়, তাহলে ওই ঊর্ধ্ব ধাবকের যে অংশটা সেটা একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে। উদাহরণ হচ্ছে মিন্ট, মেন্থা দেওয়া আছে, বা আরো তোমরা জানো চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও কিন্তু ঊর্ধ্ব ধাবক বা শাখাটা লক্ষ্য করা যায়। এবারে যে টিউবার হচ্ছে কি, এখানে যাকে বলা হচ্ছে পটাটোর ক্ষেত্রে টিউবার লক্ষ্য করা যায়। টিউবার অর্থাৎ আলুর ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় স্ফীতকন্দ আলুর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়, তোমরা জানো। এটাও কিন্তু এক প্রকারের, অর্থাৎ আলু থেকে, মানে এটা তো কাণ্ড, এবং এটা কি হয় না আবার নতুন করে চারা তৈরি করতে পারে, সেই জন্য একে বলা হচ্ছে কি ভেজিটেটিভ রিপ্রোডাকশনের পার্ট হিসেবে ধরা হয়েছে। নেক্সট হচ্ছে অফসেট কথার অর্থ হচ্ছে কি খর্ব ধাবক, অর্থাৎ এখানে ধাবকটা হচ্ছে কি ছোট হবে এবং মোটা হবে। এবং কাকে দেখা যায়, ওয়াটার হাইক্যান্থ বলা হচ্ছে, অর্থাৎ কচুরিপানা যাকে বলা হচ্ছে আইকর্নিয়া যার সাইন্টিফিক নেম। এছাড়া পিস্টিয়ার ক্ষেত্রে জলে এটা হয়ে থাকে। দেখো এটা হচ্ছে আইকর্নিয়া, এটা অফসেট দেওয়া আছে, এটা হচ্ছে পিস্টিয়ার দেওয়া আছে, এখানে তার অফসেট বা খর্বধাবক দেওয়া আছে। আর এটাকে বলা হচ্ছে কচুরিপানা যার সাইন্টিফিক নাম আইকর্নিয়া, যার ইংরেজি নাম হচ্ছে ওয়াটার হাইক্যান্থ, তার ক্ষেত্রে অফসেট হচ্ছে এটা, অর্থাৎ খর্বধাবকটা হচ্ছে এটা। তাহলে অফসেটের বাংলা কথা হচ্ছে খর্বধাবক। দেখা যায় কার ক্ষেত্রে, ওয়াটার হাইক্যান্থ বা কচুরিপানা এবং পিস্টিয়ার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো 5 নম্বরে যেটা হচ্ছে স্টোলন। 5 নম্বরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কি স্টোলন, অর্থাৎ স্ট্রবেরির ক্ষেত্রে স্টোলন, অর্থাৎ এখানে যে ধাবকটা সেটা ধনুকের মতো উপর দিকে বেঁকে যায়, সেই জন্য একে বলা হচ্ছে কি না বক্র ধাবক। এখানে দেখো স্ট্রবেরির ক্ষেত্রে লক্ষ্য করো, স্ট্রবেরির ক্ষেত্রে এটা স্টোলন বা বক্র ধাবক লক্ষ্য করা যাচ্ছে। স্ট্রবেরির ক্ষেত্রে এটা স্টোলন বা বক্র ধাবক লক্ষ্য করা যাচ্ছে, উপর দিকে কিন্তু বেঁকে গেছে, ধনুকের মতো বেঁকে গেছে, স্টোলন, অর্থাৎ যে ধাবকটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি
যে বাল্ব, অর্থাৎ বাল্ব হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বাল্বের মতো গঠনযুক্ত বলে বাল্ব বলা হচ্ছে। বাল্ব বলা হচ্ছে এই কারণে, অর্থাৎ পেঁয়াজের ক্ষেত্রে, রসুনের ক্ষেত্রে এইখানটাতে দেখা যাচ্ছে কি যে তাদের ক্ষেত্রে বাল্বের মাধ্যমে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যে কন্দটা সেটা গোলাকার আকৃতি ধারণ করেছে, যার ফলে সেখান থেকে কি তৈরি হচ্ছে, নতুন উদ্ভিদ বা নতুন চারা গাছ তৈরি হতে পারে। এরপরে রয়েছে রাইজোম বা গ্রন্থি কাণ্ড। সেক্ষেত্রে আদার ক্ষেত্রে গ্রন্থি কাণ্ড লক্ষ্য করা যাচ্ছে, দেখো গ্রন্থি কাণ্ড কিন্তু আদার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, রাইজোম বা গ্রন্থি কাণ্ড। এবারে হচ্ছে কি বুলবিল। বুলবিল মানে হচ্ছে এটাও একটা অংশ, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের কাক্ষিক মুকুল, যেখান থেকে পরবর্তীকালে কি তৈরি হয়, অপত্য উদ্ভিদ তৈরি হতে পারে। অ্যাজেবের ক্ষেত্রে কিন্তু কাক্ষিক মুকুল, এটা দেখো এখানে কি তৈরি হচ্ছে না, বুলবিল তৈরি হচ্ছে। এছাড়া তোমরা জানো আরো একটা জিনিস নাম আছে, সেটা হচ্ছে খামালুর ক্ষেত্রে কিন্তু, চুবড়ি আলুর ক্ষেত্রে কিন্তু বুলবিল গঠিত হয়, কাক্ষিক মুকুলটা চুবড়ি আলুর ক্ষেত্রে বা খামালুর ক্ষেত্রে বুলবিল তৈরি করতে পারে। এছাড়া আছে লিফ বাট, অর্থাৎ পাতায় কি হয়েছে না, মুকুল তৈরি হয়েছে, যেখান থেকে আবার নতুন চারা গাছ তৈরি হয়। যেমন তোমরা সবাই জানো পাথরকুচি গাছের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়। ইংরেজি সাইন্টিফিক নেম হচ্ছে কি, ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলাম হচ্ছে তার সাইন্টিফিক নেম, আর বাংলা নাম হচ্ছে কি, পাথরকুচি। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন প্ল্যান্টস এর ক্ষেত্রে কিভাবে সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ অঙ্গজ জনন উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে সম্পন্ন হয়ে থাকে। তোমরা এটা খাতায় সুন্দর করে তুলে ফেলবে, উদাহরণগুলো সুন্দর করে তুলে ফেলবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো মোড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ অযৌন জনন কিভাবে সম্পন্ন হবে। তার আগে বলে দিই অযৌন জনন কাকে বলা হচ্ছে না, যে জনন পদ্ধতিতে গ্যামেট তৈরি হয় না, রেণু উৎপাদনের মাধ্যমে সাধারণত প্রজনন বা জনন সম্পন্ন হয়ে থাকে, তাকে বলা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার বলছি, যে জনন পদ্ধতিতে কি হয় না, না গ্যামেট উৎপন্ন হয় না, রেণু উৎপাদনের মাধ্যমে সাধারণত প্রজনন বা জনন সম্পন্ন হয়ে থাকে, তাকে বলা হচ্ছে অযৌন জনন। এখানে অনেকগুলো মোড দেওয়া আছে কিভাবে অযৌন জননটা সম্পন্ন হয়। প্রথমে দেখা যাচ্ছে ফিসান, অর্থাৎ ভাগ ভাগ হয়ে যাচ্ছে, সেখানে দুটো ভাগে ভাগ, মানে এই ফিসান দু প্রকার হতে পারে। বাইনারি ফিসান, দ্বিবিভাজন হতে পারে, অর্থাৎ একটা সেল দুটো ভাগে ভাগ হতে পারে। আর মাল্টিপল ফিসান, একটা সেল অনেকগুলো সেলে ভাগ হতে পারে, তারপর হচ্ছে মাল্টিপল ফিসান। দু নম্বরে বলা হচ্ছে বাডিং, অর্থাৎ কোরক উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটা মাতৃদেহে একটা কোরক, ছোট্ট একটা কুঁড়ি তৈরি হবে, যেখান থেকে কি তৈরি হবে না, আবার নতুন করে জীব সৃষ্টি হবে। এবারে স্পোর ফর্মেশন, অর্থাৎ সেখানে রেণু তৈরি হচ্ছে। স্পোর ফর্মেশন, স্পোর ইংরেজি নাম, বাংলা ভাষায় রেণু, রেণু তৈরি হচ্ছে। আর গ্যামিউল তৈরি হচ্ছে 4 নম্বরে, গ্যামিউল, অর্থাৎ কিছু কিছু জীবের ক্ষেত্রে, নির্দিষ্ট কিছু পার্টিকুলার জীবের ক্ষেত্রে গ্যামিউল তৈরি হয়, যেখান থেকে এখানে উদাহরণ স্পঞ্জের ক্ষেত্রে গ্যামিউল তৈরি হয়, সেখান থেকে অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। আমি প্রত্যেকটা চলে আসছি। বাইনারি ফিশন, উদাহরণ হচ্ছে অ্যামিবা। ভালো করে লক্ষ্য করে ছবিটা এঁকে ফেলবে। দেখো একটা সেল ছিল, সেই একটা সেল প্রথমে নিউক্লিয়ার ডিভিশন হবে, তারপরে সাইটোপ্লাজম ডিভিশন হবে, তারপরে দুটো আলাদা সেল তৈরি হয়ে যাবে। তাহলে এটা এককোষী জীবের ক্ষেত্রে বাইনারি ফিশনটা হয়ে থাকে এবং এইভাবে জনন সম্পন্ন হয়ে থাকে। অ্যামিবা হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এদের ক্ষেত্রে এটা বাইনারি ফিশনের মাধ্যমে এটা সম্পন্ন হয়ে থাকে। নেক্সট চলে যাচ্ছে আমরা মাল্টিপল ফিশন, অর্থাৎ একাধিক বিভাজন হতে পারে। এখানে দেখো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা দেওয়া আছে, বা তোমরা প্লাজমোডিয়ামটাও লিখতে পারো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লাজমোডিয়াম যেটা তোমাদের ম্যালেরিয়া রোগের জীবাণু কিন্তু, অর্থাৎ এখানে একটা সেল নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা অনেকগুলো নিউক্লিয়াস, অর্থাৎ মাল্টিপল এখানে ক্যারিওকাইনেসিস হচ্ছে। সেই প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে কিছু কিছু সাইটোপ্লাজম নিয়ে নিচ্ছে, সাইটোপ্লাজম নিয়ে এখানে কি তৈরি হচ্ছে, একাধিক কি তৈরি হচ্ছে, অপত্য তৈরি হচ্ছে। এবং এটাও এককোষী জীবের ক্ষেত্রে কিন্তু সম্পন্ন হয়। তাহলে উদাহরণ কি বললাম আমি, উদাহরণ বললাম অ্যান্টামিবা হিস্টোলাইটিকা হতে পারে, অথবা প্লাজমোডিয়াম হতে পারে, প্লাজমোডিয়াম ভাইভাক্স হতে পারে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হতে পারে, এগুলো তোমরা লিখতে পারো। এবং এগুলো মাল্টিপল ফিশন হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। বাডিং, বাডিং মানে কোরক উৎপন্ন হচ্ছে। দেখো এখানে মাতৃদেহ, এটা মাতৃদেহ, হাইড্রার ক্ষেত্রে কোরক তৈরি হচ্ছে, এটা প্রাণীর ক্ষেত্রে হাইড্রা লিখবে তোমরা। আর উদ্ভিদের ক্ষেত্রে লিখবে কি ইস্ট, ইস্ট স্যাক্কারোমাইসেস সেরিভিসি, স্যাক্কারোমাইসেস সেরিভিসি বা ইস্টের ক্ষেত্রে কিন্তু এরকম কোরক তৈরি হয়। দেখো এটা মাতৃদেহ, মাতৃদেহের ছোট্ট কোরক তৈরি হয়েছে, কোরকটা বাড়ছে, বাড়তে 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 একসময় আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গিয়ে নতুন একটা অপত্য তারা তৈরি করতে পেরেছে। এই ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে কোরক, বা যাকে বলা হচ্ছে ইংরেজিতে বাড, বাডিং তৈরি করছে। অর্থাৎ এখানে কোরকদ্গম বা বাডিং এবং কোরক বা বাড। তাহলে উদাহরণ কি হবে, প্রাণীদের ক্ষেত্রে হলে হাইড্রা, আর উদ্ভিদের ক্ষেত্রে হলে ইস্ট। তাহলে সংজ্ঞায় কি লিখবে কোরক, যে জনন পদ্ধতিতে মাতৃদেহে
কোরক উৎপন্ন হয় এবং সেই কোরকটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এবং মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে কোরকোদ্গম। আবার বলছি, যে জনন পদ্ধতিতে মাতৃদেহে কোরক উৎপাদন হয়, কোরক উৎপন্ন হয়ে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্যের সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে কোরকোদ্গম। তাহলে নিশ্চয়ই লিখতে পারবে, উদাহরণ দিতে পারবে। প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কি হাইড্রা, আর উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কি ইস্ট। নেক্সট হচ্ছে স্পোর ফর্মেশন। স্পোর উৎপন্ন হচ্ছে। স্পোর দু রকমের স্পোর এখানে আমি দিয়েছি। একটা হচ্ছে মোটাইল মাইক্রোস্পোর, যাকে জুস স্পোর বলা হচ্ছে, অর্থাৎ জুস স্পোর মানে চলরেণু, বাংলায় যাকে বলা হচ্ছে চলরেণু। তাহলে ফ্ল্যাজেলেটেড স্পোর হুইচ আর মোটাইল, তাহলে এখানে যে ফ্ল্যাজেলা যুক্ত স্পোর তৈরি হচ্ছে যেটা কিন্তু চলনে সক্ষম। দেখো ছবি দিয়েছি আমি, উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস। আর অ্যাপ্লানোস্পোর অচল রেণু, যে রেণু কিন্তু চলাচল করতে পারে না। নন ফ্ল্যাজেলেটেড অর্থাৎ ফ্ল্যাজেলা বিহীন স্পোর হুইচ আর নন মোটাইল, যেটা কিন্তু চলাচল করতে পারে না, যেটা চলাচল করতে অক্ষম। উদাহরণ হচ্ছে কি কনিডিয়া। কনিডিয়া এক ধরনের হচ্ছে অচল রেণু। উদাহরণ কি না, কনিডিয়া বললাম, কথা কোথায় দেখা যায়, পেনিসিলামের ক্ষেত্রে কিন্তু কনিডিয়াটা লক্ষ্য করা যায়। তাহলে এটা হচ্ছে চলরেণু, ফ্ল্যাজেলা আছে। এটা হচ্ছে অচল রেণু কনিডিয়া, এর কিন্তু কোনো ফ্ল্যাজেলা নেই। নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছে গ্যামিউল, যেটা বলছিলাম আমি গ্যামিউল। স্পঞ্জের ক্ষেত্রে গ্যামিউল দেখা যায়। তাহলে গ্যামিউল ইজ ইন্টারনাল বাড ফাউন্ড ইন স্পঞ্জেস and is involved in asexual reproduction, অর্থাৎ গ্যামিউল হচ্ছে মানে জীবের স্পঞ্জের মধ্যে তৈরি হচ্ছে এইরকম এক প্রকারে হচ্ছে কি না কুড়ি বাড, অর্থাৎ সেখান থেকে কি তৈরি হচ্ছে না নতুন অপত্যের তৈরি হবে। এটা এক ধরনের অযৌন জনন, asexual reproduction। asexual, it is an asexually রিপ্রোডিউসড মাস অফ সেল, অর্থাৎ এখানে অযৌন জনন ভাবে একটা কোষের গুচ্ছ তৈরি করে, দ্যাট ইজ ক্যাপেবল অফ দ্য ডেভেলপিং ইনটু এ নিউ অর্গানিজম, যেটা একটা নতুন একটা অর্গানিজম বা জীব তৈরিতে সক্ষম হয়। উদাহরণ হচ্ছে স্পঞ্জ অফ স্প্রিং, অর্থাৎ স্পঞ্জের যে অপত্য তৈরি হয় এই পদ্ধতিতে কিন্তু তৈরি হয় গ্যামিউল পদ্ধতিতে। আর গ্যামিউল গঠনের মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যামিউল কি, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট চলে যাচ্ছি সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ যৌন জনন। কথাই বলি, যৌন জনন কাকে বলে না, যে জনন পদ্ধতিতে কি হচ্ছে গ্যামেট উৎপন্ন হচ্ছে, যে জনন পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হচ্ছে এবং তাদের গ্যামেটের মিলন হচ্ছে, গ্যামেটের মিলন থেকে জাইগোট তৈরি হচ্ছে এবং জাইগোট থেকে অপত্যের সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন কাকে বলা হবে না, যে জনন পদ্ধতিতে গ্যামেটের উৎপাদন, গ্যামেটের মিলন, জাইগোট গঠন ও জাইগোট থেকে অপত্যের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কি যৌন জনন। তাহলে যৌন জননের একক অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হচ্ছে কিন্তু গ্যামেট। এটা কিন্তু মনে রাখতে হবে, যৌন জননের একক হচ্ছে গ্যামেট। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা দুভাগে ভাগ করেছি, সিনগ্যামি এবং কনজুগেশন। সিনগ্যামিটা কিন্তু অ্যাকচুয়াল যৌন জননের মধ্যে পড়ে। কনজুগেশনটা যেহেতু এর মোডটা, যেহেতু এখানে মোড বলতে কি যেখানে ধরনটা, যেহেতু এখানে দুটো জীবের জেনেটিক্যালি রিকম্বিনেশন হচ্ছে, সেহেতু আমরা একে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছি। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়াল যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ফেলতে পারি না, কিন্তু এদের মোড যেহেতু টেন্ডস টু সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেই জন্য আমরা একে বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট। তাহলে প্রথমে চলে আসছে সিনগ্যামি। সিনগ্যামি কাকে বলা হবে না, আমি যেটা সংজ্ঞা দিয়েছিলাম যে যৌন জননের, এটাই কিন্তু সিনগ্যামির সংজ্ঞা, অর্থাৎ যে যৌন জননে গ্যামেটের মিলন হচ্ছে তাকেই বলা হচ্ছে সিনগ্যামি। দুটি গ্যামেটের যখন মিলন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সিনগ্যামি। এবারে সেই সিনগ্যামি কত রকমের? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এন্ড উগ্যামি। তাহলে প্রথমে যে আইসোগ্যামি, আইসোগ্যামি মানে দেখো এখানে ছবি দেওয়া আছে, ছবিটা কিন্তু অবশ্যই তোমাদের রাখতে হবে এবং লিখতে হবে। তাহলে আইসোগ্যামি কাকে বলা হবে, তার আগে বলে যে সিনগ্যামিটা কি বা কাকে বলবো আমরা। সিনগ্যামি কি না, যে যৌন জনন পদ্ধতিতে দুটি গ্যামেটের অর্থাৎ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে অপত্যের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কি না সিনগ্যামি। সিনগ্যামি কত রকমের হয়? আইসোগ্যামি হবে, অ্যানাইসোগ্যামি হবে, উগ্যামি হবে। তাহলে আইসোগ্যামি কাকে বলা হবে না, যে যৌন জনন পদ্ধতিতে দুটি গ্যামেট কিন্তু দেখতে হুবহু একই রকম হয়, তাকেই বলা হচ্ছে আইসোগ্যামি। উদাহরণ কি হচ্ছে স্পাইরোগাইরা, ছবি দেখতে পাচ্ছ। তবে এখানে বলে রাখি, যেহেতু দুটো একই রকম দেখতে হয়, দুজনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরবৃত্তীয় কাজ কিন্তু একই রকম হবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। সেই জন্য একটাকে বলে প্লাস, একটাকে মাইনাস দেওয়া হচ্ছে, একটাকে বলা হচ্ছে প্লাস, একটাকে বলা হচ্ছে মাইনাস। ওকে,
এবারে চলে যাচ্ছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি মানে হচ্ছে কি এখানে দুটো গ্যামেট অর্থাৎ যে যৌন জনন পদ্ধতিতে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট দেখতে আলাদা হয়, অর্থাৎ একটি গ্যামেট বড় হয় একটি গ্যামেট ছোট হয়। সাধারণত পুং গ্যামেটটি ছোট হয় এবং স্ত্রী গ্যামেটটি বড় হয় এবং দুজনেই চলনে সক্ষম হয়, তাকেই বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস। এবারে উগ্যামি অর্থাৎ যেখানে যে যৌন জনন পদ্ধতিতে দুটি গ্যামেটের মধ্যে পুং গ্যামেটটি সচল এবং ক্ষুদ্র এবং স্ত্রী গ্যামেটটি অচল এবং বৃহৎ প্রকৃতির হয়, তাকে বলা হচ্ছে উগ্যামি। অর্থাৎ এখানে দেখো স্ত্রী গ্যামেটটি এগ যাকে বলা হচ্ছে সেটা বৃহৎ প্রকৃতির, এবং যেটা স্পার্ম বা শুক্রাণু বলা হচ্ছে সেটা ছোট প্রকৃতির এবং তাতে কি রয়েছে, ফ্লাজেলা রয়েছে। এই ধরনের যে যৌন জনন তাকে বলা হচ্ছে উগ্যামি। উদাহরণ কি, হায়ার প্ল্যান্টস এন্ড অ্যানিম্যাল, অর্থাৎ উচ্চ শ্রেণী যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে বা প্রাণীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উগ্যামিটা লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে আমাদের কনজুগেশন। কনজুগেশন কাকে বলা হচ্ছে, সংজ্ঞাটা কিন্তু লিখে ফেলো তোমরা। কনজুগেশন কাকে বলা হবে? প্রথম কথা হচ্ছে কনজুগেশনটা কি জিনিস বা কাকে বলা হবে। কনজুগেশন হলো, ভালো করে মন দিয়ে শোনো, কনজুগেশন কি না, যে যৌন জনন পদ্ধতিতে দুটি দেহকোষের মিলন ঘটে, মিলনের ফলে জাইগোস্পোর গঠিত হয়। তাহলে আবার বলছি, যে যৌন জননে দুটি দেহকোষের মিলন ঘটে এবং মিলনের ফলে জাইগোস্পোর তৈরি হয়, জাইগোস্পোর থেকে অপত্যের সৃষ্টি ঘটে, তাকে বলা হচ্ছে কনজুগেশন। তাহলে প্রথম এখানে কি বলি, এখানে কিন্তু গ্যামেট তৈরি হচ্ছে না, এখানে কি তৈরি হচ্ছে না, এখানে দুটো দেহকোষের মিলন হচ্ছে, মিলনের ফলে কি তৈরি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে না, কি তৈরি হচ্ছে, জাইগোস্পোর তৈরি হচ্ছে, এবং সেই জাইগোস্পোর থেকে কি তৈরি হচ্ছে, অপত্যের সৃষ্টি হচ্ছে। উদাহরণ কি হচ্ছে, প্ল্যান্টস এর ক্ষেত্রে হচ্ছে, দেখো এখানে দিয়েছি স্পাইরোগাইরা, আর অ্যানিমেলের ক্ষেত্রে দিয়েছি কি না, প্যারামেসিয়াম। তাহলে প্যারামেসিয়াম হচ্ছে অ্যানিমেল এবং স্পাইরোগাইরা হচ্ছে প্ল্যান্টস। স্পাইরোগাইরা হচ্ছে একটা শ্যাওলা বা শৈবাল, আর প্যারামেসিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়া। এদের মধ্যে কিন্তু কনজুগেশনটা লক্ষ্য করা যায়। এছাড়া আর একটা তোমাদের অবগতির জন্য বলা হচ্ছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু কনজুগেশন লক্ষ্য করা যায়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু কনজুগেশন লক্ষ্য করা যায়। এবারে আমরা দেখছি সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে স্টেপ বা ধাপগুলি আছে, যারা জয়েন্ট দেবে তাদের জন্য এবারে ইম্পর্টেন্ট। এবারে এই পোর্শনটা থেকে মানে এই স্লাইড থেকে আমরা চলে যাচ্ছি জয়েন্টের জন্য, কিন্তু তার আগে পর্যন্ত যারা এইচএস দিবে তাদের জন্য ছিল, কিন্তু এখন থেকে যেটা আছে জয়েন্টের জন্য। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে স্টেপ গুলো রয়েছে, দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ঘটনাগুলো কি ঘটে। প্রথম হচ্ছে প্রি ফার্টিলাইজেশন এর ঘটনা কিছু আছে, সিনগ্যামি বা কনজুগেশন যাকে বলা হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে এখানে, আর পোস্ট ফার্টিলাইজেশন অর্থাৎ তিন রকমের পরিবর্তন হচ্ছে। দেখো প্রি ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেকের আগে একটা পরিবর্তন হচ্ছে, নিষেকের সময় একটা পরিবর্তন হচ্ছে, এবং নিষেকের পরেও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনটা এই জন্যই কিন্তু জটিল পদ্ধতিতে সম্পন্ন হয়। এবারে প্রি ফার্টিলাইজেশন যেটা হচ্ছে, অর্থাৎ নিষেকের আগে কি ঘটনা ঘটবে, গ্যামেটোজেনেসিস, অর্থাৎ গ্যামেট তৈরি হবে, গ্যামেটোজেনেসিস ঘটবে এবং গ্যামেট ট্রান্সফার হবে, অর্থাৎ গ্যামেটকে স্থানান্তর হতে হবে, পুং গ্যামেটকে স্থানান্তর হতে হবে। অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন চেঞ্জকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা গ্যামেটোজেনেসিস আর একটা করেছি গ্যামেট ট্রান্সফার। তাহলে পুরো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইভেন্ট গুলো কি কি আছে, ফার্স্ট ইভেন্ট হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, সেকেন্ড হচ্ছে সিনগ্যামি ইভেন্ট, থার্ড হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। এবং এই প্রি ফার্টিলাইজেশন ইভেন্টকে আমরা দুভাগে ভাগ করেছি, গ্যামেটোজেনেসিস এবং গ্যামেট ট্রান্সফার। ওকে, নেক্সট হচ্ছে যারা এবারে বলেছি নিটের জন্যই বলেছি, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খাতায় সুন্দর করে লিখে ফেলবে। দেখো, পিরিয়ড বিটুইন বার্থ অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরিটি ইজ কল্ড দ্য জুভেনাইল ফেজ। অর্থাৎ জন্ম থেকে শুরু করে যৌন জনন শুরু হওয়ার আগে পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে বলা হচ্ছে জুভেনাইল ফেজ, এটাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ ভেজিটেটিভ ফেজ ইন প্ল্যান্ট। জুভেনাইল ফেজটা অ্যানিমেলের ক্ষেত্রে আমরা বলছি, যখন আমরা প্ল্যান্টস এর ক্ষেত্রে চলে যাচ্ছি তখন তাকে বলছি ভেজিটেটিভ ফেজ। কি বলছি আমরা, ভেজিটেটিভ ফেজ। এবারে 2 নম্বরে দেখো, ব্যাম্বু স্পিসিস ফ্লাওয়ার অনলি ওয়ান্স ইন দ্য লাইফ টাইম। অর্থাৎ জীবনে ব্যাম্বু অর্থাৎ বাঁশের ক্ষেত্রে একবারই হচ্ছে ফুল ফোটে, এবং এটা হচ্ছে জেনারেলি আফটার 50 to 100 ইয়ার্স, এবং 50 থেকে 100 বছর পর পর কিন্তু এই ফুলগুলো ফুটে থাকে। এবারে দেখো 3 নম্বর যেটা বলছি, স্ট্রোবাইল্যান্থাস কুন্থিয়ানা নীলকরঞ্জি, এই যে গাছটা, এই গাছটার কিন্তু ফুল কিন্তু 12 বছর অন্তর ফোটে। ফ্লাওয়ার্স ওয়ান্স ইন 12 ইয়ার্স, অর্থাৎ 12 বছর অন্তর কিন্তু ফুলটা ফোটে। এবারে ওয়েস্ট্রিয়াস সাইকেল মানে হচ্ছে যাকে বলা হচ্ছে ঋতুচক্র, অর্থাৎ সাইক্লিক চেঞ্জেস ডিউরিং দ্য রিপ্রোডাকশন
ইন নন প্রাইমেট ম্যামালস লাইক কাউজ, শিপ, র্যাটস, ডিয়ার, ডগ, টাইগার এটসেট্রা। অর্থাৎ যে সমস্ত নন প্রাইমেট আছে, নন প্রাইমেট, প্রাইমেট কারা? মানুষ, শিম্পাঞ্জি, বানর। এই প্রাইমেট, এই তিনজন বাদে আর যারা ম্যামালস রয়েছে তারা হচ্ছে নন প্রাইমেট। এদের ক্ষেত্রে ঋতুচক্র অর্থাৎ বছরে একবার হচ্ছে কি প্রজনন চক্রটা সম্পন্ন হয়, যাকে বলা হচ্ছে কি না ওয়েস্ট্রিয়াস সাইকেল বা ঋতুচক্র। আর মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল কথা অর্থ হচ্ছে কি রজচক্র। অর্থাৎ এখানে লক্ষ্য করো যে মেনস্ট্রুয়াল সাইকেল সাইক্লিক চেঞ্জেস ডিউরিং রিপ্রোডাকশন ইন প্রাইমেট ম্যামালস লাইক মাঙ্কি, এপ এন্ড হিউম্যান। মানুষ, এপ এবং মাঙ্কির ক্ষেত্রে অর্থাৎ বানরের ক্ষেত্রে অর্থাৎ যারা প্রাইমেট তাদের ক্ষেত্রে যে রজচক্র সম্পন্ন হয়। রজচক্র কেন বলা হচ্ছে? যেহেতু ব্লাড অর্থাৎ রজর নিশ্চিত হয় সেই জন্য কি বলা হচ্ছে রজচক্র। এবারে চলে আসছি আমরা সিজনাল ব্রিডার্স। সিজনাল ব্রিডার্স মানে অর্থাৎ অর্থাৎ একটা নির্দিষ্ট সিজনে তারা কি করে না প্রজনন সম্পন্ন করে, তাতে বলছে সিজনাল ব্রিডার্স। অর্থাৎ রিপ্রোডাক্টিভ সাইকেল টেক প্লেস ইন ফেভারেবল সিজন। ফেভারেবল সিজন অর্থাৎ অনুকূল যে সিজন রয়েছে বা অনুকূল যে টাইম রয়েছে সেই সময়ে কিন্তু তাদের হচ্ছে জননটা সম্পন্ন হয়। ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষেত্রে এটা সম্পন্ন হয়ে থাকে। এবারে কন্টিনিউয়াস ব্রিডার্স অর্থাৎ রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থ্রু আউট দেয়ার রিপ্রোডাক্টিভ ফেজ। অর্থাৎ তারা প্রজনন কাল ধরে অর্থাৎ যখন তারা যৌবন থাকে অর্থাৎ তারা কি হচ্ছে না রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভ থাকে থ্রু আউট দেয়ার অর্থাৎ পুরো তাদের যৌবন জুড়ে তাদের কি থাকে, তারা রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকে অর্থাৎ তারা প্রজননে সক্ষম হয়। তাদেরকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। হচ্ছে দেখো প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট অর্থাৎ ফার্টিলাইজেশনের আগে কি ঘটনাগুলো ঘটে। এটা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু তোমরা খাতা রেডি করবে, খাতা মেইনটেইন করবে কিন্তু। হ্যাঁ, প্রসেস অফ দ্য গ্যামেট ফরমেশন ইজ গ্যামেটোজেনেসিস। অর্থাৎ গ্যামেট উৎপাদনের পদ্ধতিকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। টু গ্যামেটস আর সিমিলার ইন অ্যাপিয়ারেন্স আর কল্ড দ্য হোমোগ্যামেটস অর আইসোগ্যামেট। অর্থাৎ দুটো গ্যামেট যদি একই রকম দেখতে হয় তাদেরকে বলা হচ্ছে আইসোগ্যামেট বা হোমোগ্যামেট। এবারে বলা হচ্ছে গ্যামেটস প্রডিউস আর অফ টু মরফোলজিক্যালি ডিস্টিংক্ট টাইপ কল দ্য হেটেরোগ্যামেটস। অর্থাৎ যদি দেখতে দুটো আলাদা হয় অর্থাৎ মরফোলজিক্যালি অর্থাৎ দেখতে যদি আলাদা হয়, বাহ্যিক গঠন যদি আলাদা হয় তখন তাদের বলা হচ্ছে হেটেরোগ্যামেটস। ওকে, আর মেল গ্যামেটস ইজ কল্ড দ্য অ্যানথ্রোজয়েট। অর্থাৎ মেল গ্যামেটকে বলা হচ্ছে অর্থাৎ পুং গ্যামেটকে বলা হচ্ছে অ্যানথ্রোজয়েট অর স্পার্ম বা শুক্রাণু বলা হচ্ছে। and the female gamete is called the ovum, তাকে বলা হচ্ছে ডিম্বাণু or egg, egg বলা হচ্ছে। এখানে ছবি দেওয়া আছে, দেখো এখানে ছবি দেওয়া আছে, ক্লাডোস্পোরার ছবি দেওয়া আছে, একটা অ্যালগি ছবি দেওয়া আছে, ফিউকাসের ছবি দেওয়া আছে এবং হিউম্যানের ছবি দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে আইসোগ্যামেট, এই দুটো হচ্ছে হেটেরোগ্যামেট। তোমরা জানো এর আগে পড়িয়েছি আমি। একে বলা হচ্ছে আইসোগ্যামি, এটা বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি আর একে বলা হচ্ছে উগ্যামি টাইপ। ওকে, নেক্সট হচ্ছে সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফরমেশন অর্থাৎ গ্যামেট তৈরির সময় কিভাবে সেল ডিভিশনটা হয়ে থাকে বা কোষ বিভাজন হয়ে থাকে। নেক্সট দেখো গ্যামেটস আর অলওয়েজ হ্যাপ্লয়েড ইররেসপেক্টিভ অফ দেয়ার প্যারেন্টস প্লয়েডি। অর্থাৎ প্যারেন্টস এর যে ক্রোমোজোমের উপর নির্ভর করে তাদের ক্রোমোজোমের সংখ্যার উপর নির্ভর করে গ্যামেটস কিন্তু সবসময়ের জন্য হ্যাপ্লয়েড হবে। সেটা প্যারেন্টস হ্যাপ্লয়েড হতে পারে, ডিপ্লয়েড হতে পারে, যাই হোক না কেন কিন্তু গ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড হবে। ওকে, এবারে 2 নম্বরে বলা হচ্ছে 2 নম্বরে বলা হচ্ছে দেখো হ্যাপ্লয়েড প্যারেন্টস প্রডিউস গ্যামেটস বাই মাইটোটিক ডিভিশন। অর্থাৎ এখানে সরি কি বলেছে দেখো এ হ্যাপ্লয়েড প্যারেন্টস অর্থাৎ যে প্যারেন্টস বা যে প্যারেন্ট হচ্ছে হ্যাপ্লয়েড যার ক্রোমোজোম সংখ্যা আছে n, তারা কিভাবে গ্যামেট তৈরি করবে না তারা তৈরি করবে মাইটোটিক সেল ডিভিশন অর্থাৎ মাইটোসিস পদ্ধতি দ্বারা গ্যামেট তৈরি করবে। ওকে, আর যারা ডিপ্লয়েড প্যারেন্ট প্রডিউস গ্যামেটস বাই মিওসিস অর্থাৎ মিওটিক ডিভিশন অর্থাৎ মিওসিস পদ্ধতিতে তারা কি তৈরি করবে গ্যামেট তৈরি করবে। যারা ডিপ্লয়েড প্যারেন্টস তারা মিওসিস পদ্ধতিতে কিন্তু কি তৈরি করবে গ্যামেট তৈরি করবে। এবারে ইন ডিপ্লয়েড অর্গানিজমস মানে যারা হচ্ছে ডিপ্লয়েড জীব স্পেশালাইজ সেল কল্ড দা মিওসাইটস অর্থাৎ তাদের ক্ষেত্রে যারা ডিপ্লয়েড প্যারেন্টস তাদের ক্ষেত্রে বিশেষ এক ধরনের কোষ আছে যাকে বলে মিওসাইট কোষ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিওসাইট কোষ যাকে বলছে গ্যামেট মাদার সেল অর্থাৎ যাকে বলছে কি না গ্যামেট মাদার সেল বা যাকে বলা হচ্ছে কি গ্যামেটের মাতৃকোষ অর্থাৎ সেটা শুক্রাণু মাতৃকোষ হতে পারে বা ডিম্বাণু জনন মাতৃকোষ যাকে বলা হচ্ছে। সেই জনন মাতৃকোষকে এক কথায় বলা হচ্ছে মিওসাইট সেল। সেই মিওসাইট সেল আন্ডারগো
যাকে আন্ডারগোজ করতে, অর্থাৎ তারা মিওসিস পদ্ধতিতে কিন্তু ডিভিশন হবে, অর্থাৎ আন্ডারগোজ মিওসিস টু প্রডিউস দ্য হ্যাপ্লয়েড গ্যামেটস, অর্থাৎ যারা ডিপ্লয়েড প্যারেন্টস তাদের যে জনন মাতৃকোষ যাকে বলে যে মিওসাইট, সেটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি তৈরি করবে না হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে। ওকে, হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে। এবারে গ্যামেট ট্রান্সফার, গ্যামেট তৈরি হয়ে গেল, কি করে গ্যামেট ট্রান্সফার হবে, অর্থাৎ গ্যামেট কিভাবে পরিবাহিত হবে। দেখো, মেল এন্ড ফিমেল গ্যামেটস মাস্ট বি physically brought together to facilitate fusion called fertilization or syngamy, অর্থাৎ কি বলা হচ্ছে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট অবশ্যই তারা মিক্সড হবে, এবং এই মিক্সড কে বলা হচ্ছে মানে এই যে মিলনকে বলা হচ্ছে কি না মিলন অবশ্যই হতে হবে, না মিলন হলে কিন্তু কি হবে না যৌনজনন সম্পন্ন হবে না, মিলন হলে তবে কি যৌনজননটা সম্পন্ন হবে। এই যে মিলন হচ্ছে, এই মিলন হওয়াকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক বা একে বলা হচ্ছে সিনগ্যামি। ওকে, ইন মোস্ট কেসেস মেল গ্যামেটস আর মোটাইল, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে মেল গ্যামেট বা পুং গ্যামেট সেটা হচ্ছে চলনে সক্ষম হয়, মোটাইল হয়, এবং ফিমেল গ্যামেটস আর নন মোটাইল, এবং যে ওভাম বা ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট সেটা কিন্তু চলনে অক্ষম নন মোটাইল হয়ে থাকে। এবারে ইন কেস অফ ফিউ ফাঙ্গি এন্ড অ্যালগি, কিছু কিছু ছত্রাক এবং কিছু কিছু শৈবালের ক্ষেত্রে বোথ মেল এন্ড ফিমেল গ্যামেটস আর মোটাইল, কিছু কিছু ছত্রাক এবং কিছু কিছু শৈবালের ক্ষেত্রে মেল এবং ফিমেল অর্থাৎ পুং এবং স্ত্রী গ্যামেট কিন্তু চলনে সক্ষম হয়। ওকে, এবারে বলা হচ্ছে ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার ইজ দ্য মিডিয়াম ফর গ্যামেট ট্রান্সফার, বেশিরভাগ ক্ষেত্রে জল হচ্ছে কি না গ্যামেট পরিবহনের হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করে থাকে। মেল গ্যামেটস আর প্রডিউসড ইন সেভারাল থাউজেন্ড টাইমস, অর্থাৎ যে পুং গ্যামেট সেটা কিন্তু প্রায় কয়েক হাজার গুণ বেশি গ্যামেটস, অর্থাৎ যতগুলো ফিমেল গ্যামেটস তৈরি হয় অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরি হয় তার কয়েক হাজার গুণ বেশি কি তৈরি হয় না পুং গ্যামেট বা মেল গ্যামেট তৈরি হয়ে থাকে। হ্যাঁ, টু হচ্ছে কি কম্পেনসেট দ্য লস ডিউরিং ট্রান্সফার, অর্থাৎ যেহেতু পুং গ্যামেটটা ট্রান্সফার হচ্ছে, পুং গ্যামেটটা পরিবাহিত হচ্ছে, সেহেতু অনেক পুং গ্যামেট নষ্ট হয়ে যাবে, সেই জন্য যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে সেহেতু তাকে বেশি পরিমাণে তৈরি করতে হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে কি যে স্ত্রী গ্যামেট যতগুলো তৈরি হবে তার কয়েক হাজার গুণ বেশি কি তৈরি হবে না পুং গ্যামেট তৈরি হবে। নেক্সট হচ্ছে ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক কিভাবে সম্পন্ন হচ্ছে। দেখো, the female gametes undergoes the development to form new organism without fertilization, অর্থাৎ যখন একটা ফিমেল গ্যামেট, অর্থাৎ আমি এটা আগেও বলেছি ফিমেল গ্যামেট মানে স্ত্রী গ্যামেট যদি নিষেক ছাড়াই যখন তার ডেভেলপমেন্ট হচ্ছে অপত্য তৈরি করতে পারছে, তখন দিস ফিনোমিনন ইজ কল্ড দ্য পার্থেনোজেনেসিস, এই পদ্ধতিকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস, এটা আমি আগে বলেছি, উদাহরণ বলে দিয়েছি। এবারে বলা হচ্ছে গ্যামেটিক ফিউশন টেক প্লেস আউটসাইড দ্য বডি আই দ্য ওয়াটার ইজ কল্ড এক্সটার্নাল ফার্টিলাইজেশন, অর্থাৎ বলা হচ্ছে যদি নিষেকটা দেহের বাইরে সম্পন্ন হয় জীবের ক্ষেত্রে তখন সেই নিষেককে বলা হবে কি না বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। নেক্সট বলা হচ্ছে ফার্টিলাইজেশন টেক প্লেস ইনসাইড দ্য বডি, অর্থাৎ যদি দেহের মধ্যে যদি সম্পন্ন হয়, যদি ফার্টিলাইজেশন সম্পন্ন হয় তখন তাকে বলে যে ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তর্নিষেক, অর্থাৎ নিষেকটা কি হচ্ছে দেহের ভিতরে সম্পন্ন হচ্ছে। দেহের ভিতরে নিষেক কার সম্পন্ন হয়, মানুষের ক্ষেত্রে সম্পন্ন হয়, বানরের ক্ষেত্রে সম্পন্ন হয়, গরুর ক্ষেত্রে সম্পন্ন হয়, আর বাইরে কার সম্পন্ন হয়, মাছের ক্ষেত্রে সম্পন্ন হয়, ব্যাঙের ক্ষেত্রে সম্পন্ন হয়, দেহের বাইরে নিষেকটা সম্পন্ন হয়ে থাকে। আমরা এবার এখন দেখছি জাইগোট ফর্মেশন, জাইগোট কিভাবে তৈরি হচ্ছে। Formation of the zygote after fertilization is universal in all sexually reproducing organisms, অর্থাৎ সমস্ত যৌন জনন সম্পন্নকারী জীবের ক্ষেত্রে কিন্তু জাইগোটটা অবশ্যই, অর্থাৎ ফর্মেশন অফ জাইগোটটা অবশ্যই তৈরি হবে। নেক্সট হচ্ছে জাইগোট অফ ফাঙ্গি অ্যান্ড অ্যালগি ডেভেলপস এ থিক ওয়াল দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু ডেসিকেশন অ্যান্ড ড্যামেজ, অর্থাৎ বলা হচ্ছে কি না জাইগোট অফ ফাঙ্গি এন্ড অ্যালগি, অর্থাৎ ছত্রাক এবং শৈবাল, অর্থাৎ ফাঙ্গি মানে ছত্রাক এবং অ্যালগি মানে শৈবাল, ছত্রাক এবং শৈবালের যে জাইগোট তার বাইরে কিন্তু একটা মোটা থিক ওয়াল অর্থাৎ মোটা প্রাচীর আছে, যার ফলে তারা কি হয় না রেজিস্ট্যান্ট অর্থাৎ বাধা দেয়, এই মোটা ওয়ালটা বাধা দেয়, কিসে বাধা দেয় না একটু ডেসিকেশন পচনে বাধা দেয়, অ্যান্ড ড্যামেজ নষ্ট হওয়া থেকে বাধা দেয়। ওকে, এবারে অর্গানিজম উইথ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, যে সমস্ত জীবের ক্ষেত্রে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল মানে হচ্ছে যাদের লাইফ সাইকেল অর্থাৎ জীবন চক্রে হ্যাপ্লয়েড দশাটারই গুরুত্ব বেশি বা হ্যাপ্লয়েড দশাটারই আধিপত্য রয়েছে, তাদেরকে বলা হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। ওকে,
সেই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে কি হয় না, জাইগোট আন্ডারগোজ মিওসিস টু প্রডিউস দ্য হ্যাপ্লয়েড স্পোর। অর্থাৎ সেক্ষেত্রে জাইগোটটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং রেণু উৎপন্ন করে। ওকে, নেক্সট আমরা চলে আসছি, দেখো এমব্রায়োজেনেসিস। জাইগোট তো হয়ে গেল, এবার কি করে এমব্রায়ো ভ্রূণ তৈরি হবে সেটা আমরা দেখবো। এবার ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট ইনটু এমব্রায়ো ইজ কল্ড দ্য এমব্রায়োজেনেসিস। অর্থাৎ জাইগোটটা যখন বিকশিত হয়ে কি তৈরি করবে, ভ্রূণ তৈরি করবে, তখন তাকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। সেই পদ্ধতির নাম হচ্ছে এমব্রায়োজেনেসিস। জাইগোট আন্ডারগোজ সেল ডিভিশন। অর্থাৎ জাইগোটটা কোষ বিভাজনে যাবে, সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে, মাইটোসিস কোষ বিভাজনে যাবে অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন, এবং কোষের বিভেদনে যাবে। কোষের বিভেদন মানে হচ্ছে যে অনেকগুলো কোষ তৈরি হবে, এবার সেই কোষের কাজ অনুযায়ী, অবস্থান অনুযায়ী তারা আলাদা আলাদা হবে, যাকে বলা হচ্ছে বিভেদন। ওকে, ওভিপেরাস অ্যানিম্যাল হুইচ লেজ এগ। অর্থাৎ যে সমস্ত প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলা হচ্ছে ওভিপেরাস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড ডেভেলপমেন্ট টেক প্লেস ইনসাইড এগ, এবং তাদের ডিমের ভিতরেই কিন্তু এই বিকাশটা সম্পন্ন হয়। ভিভিপেরাস অ্যানিম্যাল গিভস বার্থ। অর্থাৎ যারা ভিভিপেরাস, অর্থাৎ যারা জরায়ুজ, তারা কিন্তু কি করে না, তারা সন্তান জন্ম দেয়। অর্থাৎ তাদের দেহের ভেতরেই কিন্তু সন্তান বড় হয় এবং তারা সন্তানকে জন্ম দিচ্ছে। অর্থাৎ বার্থ টু দ্য ইয়াং, সন্তান জন্ম দিচ্ছে। দ্য ডেভেলপমেন্ট টেক প্লেস ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল। অর্থাৎ সেখানে স্ত্রীদের দেহের মধ্যে কিন্তু বিকাশটা সম্পন্ন হয়। এবারে উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, জাইগোট ডেভেলপড ইনটু এমব্রায়ো। জাইগোটটাই কিন্তু ভ্রূণে পরিণত হয়। ওভিউল ডেভেলপড ইনটু সিড, এবং ওভিউল যেটা ডিম্বক সেটা বীজে পরিণত হয়। ইন্টেগুমেন্ট অফ দ্য ওভিউল, অর্থাৎ ডিম্বকের যে ত্বক ইন্টেগুমেন্ট, সেটা ডেভেলপ ইনটু সিড কোট, সেটা বীজের ত্বকে পরিণত হয়। ওভারি ডেভেলপ ইনটু ফ্রুট, অর্থাৎ ওভারি অর্থাৎ ডিম্বাশয়, সেটা ফলে পরিণত হয়। ওভারি ওয়াল ডেভেলপ ইনটু পেরিকার্প, অর্থাৎ ওভারি ওয়াল অর্থাৎ ডিম্বাশয়ের যে ত্বক, সেটা পেরিকার্প বা ফলত্বকে পরিণত হয়। ওকে, এই ছবিটা কিন্তু তোমরা আঁকবে, তোমার ছবিটা দেওয়া আছে, দেখো বিভিন্ন রকমের প্লাসেন্টার ছবি দেওয়া আছে এখানে। সেই প্লাসেন্টার ছবিটা কিন্তু তোমরা দেখবে, এটা পরে আমি আলোচনা করবো এটাকে নিয়ে। প্লাসেন্টার ছবিটা তোমাদের বইতে আছে বলে দিয়েছি। এবারে এখানে ক্রোমোজোমের সংখ্যাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ক্রোমোজোমের সংখ্যা বিভিন্ন জীবের ক্ষেত্রে কত রকমের ক্রোমোজোম আছে আমি এক এক করে বলে যাচ্ছি, তোমরা খাতায় এটা তৈরি করবে। হিউম্যানের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম আছে এবং গ্যামেটের মধ্যে থাকবে 23টা। হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে 12টা থাকবে, গ্যামেট ডিপেন্ড করে অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করে তার ক্রোমোজোম সংখ্যাটা। র্যাটের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যাও ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন রকম কন্ডিশনের উপরে, কিন্তু ক্রোমোজোম গ্যামেটের মধ্যে থাকবে 21টা। ডগের ক্ষেত্রে 78, এবং মানে ক্রোমোজোম সংখ্যা কত হবে গ্যামেটের মধ্যে, এমনিতে ডগের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 78, কিন্তু তার গ্যামেটের মধ্যে কত হবে সেগুলা কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, এবার ক্যাটের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা গ্যামেটের মধ্যে 19 থাকে, আর এমনি ক্যাটের মধ্যে কতগুলো ক্রোমোজোম হবে সেটাও কিন্তু ভ্যারি করে। এইভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা কিন্তু এটা তুলবে কত রকম বিভিন্ন জীবের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত আছে, এটা এনসিইআরটি বই থেকেই কিন্তু আমি তুলে দিয়েছি। তোমরা এটাকে কিন্তু সুন্দর করে তুলবে। চ্যাপ্টারটা মোটামুটি ভাবে কভার করলাম, চেষ্টা করলাম কভার করা। তোমরা এই সুন্দর করে লিখে ফেলবে, খাতায় সুন্দর করে নোটস তৈরি করবে আমি যেগুলো বললাম। তাহলে প্রথম চ্যাপ্টারটা আমি মোটামুটি শেষ করে দিলাম। তোমরা মোটামুটি যারা নিট পরীক্ষা দেবে এটা করলে আশা করা যায় তোমরা 80 থেকে 90% কভারেজ দিতে পারবে। এবারে আমরা নেক্সট যে চ্যাপ্টার, নেক্সট সপ্তাহে অর্থাৎ পরবর্তী সপ্তাহে বা আমি এই সপ্তাহে হয়তো তৈরি করতে পারি, নেক্সট যে চ্যাপ্টারটা, নেক্সট যে ভিডিওটা আমি আনবো সেটা হচ্ছে কি না, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌনজন্ম নিয়ে আমি আলোচনা করব। তার আগে বারে বারে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে নোটিফিকেশন যে আইকন আছে সেটাতে ক্লিক করে রাখো। চ্যানেলটা কেমন লেগেছে কমেন্টে জানাবে, লাইক শেয়ার তো অবশ্যই করবে। যে সমস্ত বন্ধুদের সঙ্গে তোমাদের পরিচয় আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে এই ভিডিওটা তারা সবাই পেয়ে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ।